কেরিয়ারের সবথেকে মেমোরেবল পারফরম্যান্স কোনটা? আমি যখন প্রথম বঙ্গ সম্মেলন আমেরিকাতে অনুষ্ঠান করতে যাই, সেটা ছিল 2003 সাল। তোমার নিজের যদি এমন একটা কিছু পরিবর্তনের সুযোগ পেতে তাহলে কি পরিবর্তন করতে চাইতে? ভীষণ ল্যাদ খাওয়া একজন মানুষ। সেটা যদি পরিবর্তন করতে পারতাম তাহলে আমার অনেক উন্নতি হতো। প্রেম কি জীবনে একবারই এসেছিল? একজন দুজনকে একবার প্রপোজ করেছিলাম কফি হাউসে বসে, সে হা হা করে এত হাসতে শুরু করলো, তা বলে সিঙ্গারাকে বাড়ি যা। এই যে একটা সুখী দাম্পত্য, এটার ফর্মুলাটা কি? বন্ধুত্ব ছাড়া কোনো ফর্মুলা নেই, বাকি সব দুদিনে হাওয়া হয়ে যায়। নিজেকে নিয়ে সবথেকে বেস্ট রিউমার কি শুনেছো? আমি প্রচন্ড মাতাল হয়ে স্টেজে নাকি পারবো। আমি জীবনে কোনোদিন মদ খেয়ে গান গাইনি। এই যে একদম ছোট থেকেই একটা প্রতিযোগিতার মধ্যে চলে যাওয়া, এটাতে কোথাও কি গায়কিতে তার প্রভাব পড়ে? গায়কিতে প্রভাব পড়ে না, আমি মনে করি তার জীবনে প্রভাব। অর্থাৎ শৈশবটা কোথাও হারিয়ে যাচ্ছে। আচ্ছা, তোমার কেরিয়ারের সবথেকে মেমোরেবল পারফরম্যান্স কোনটা, বা খুব মনে রাখার মতন মোমেন্ট কোনটা? আমি যখন প্রথম বঙ্গ সম্মেলন আমেরিকাতে অনুষ্ঠান করতে যাই, সেটা ছিল 2003 সাল। তখন বাল্টিমোরে অনুষ্ঠানটা হয়েছিল। তো একটাই কনভেনশন সেন্টারের মধ্যে 3টে অডিটোরিয়ামে 3টে অনুষ্ঠান একই সময় হচ্ছিল। একটি অডিটোরিয়ামে আমার অনুষ্ঠান, একটি অডিটোরিয়ামে তখন একটি নাটক ভীষণ জনপ্রিয় ছিল দায়বদ্ধ সায়কের, মেঘনাদ ভট্টাচার্য। একটি অডিটোরিয়ামে সায়কের দায়বদ্ধ অভিনীত হচ্ছিল, আরেকটি অডিটোরিয়ামে উষা উত্থুপ পারফর্ম করছিলেন, উষাদি। তো আমি এই পারফরমেন্স লিস্ট পাওয়ার পর, আমি মানে ফ্লো পাওয়ার পর আমি বললাম যে তাহলে তো আমার গান কেউ শুনবেনি, কারণ আমি তো একদম নতুন এবং প্রথমবার আমেরিকাতে এসেছি। দায়বদ্ধ যে একটা অডিটোরিয়ামে হচ্ছে, আরেকটা অডিটোরিয়ামে উষা উত্থুপ গান গাইবেন, আমাকে একটা অন্য সময় দিন কোনো। তখন ওরা বললেন না, আর কোনো সময় নেই, এই সময়ই আপনার পারফরমেন্স, আপনার 45 মিনিট আপনার জন্য দেওয়া হয়েছে, 45 মিনিটস আপনি গান গাইবেন। তো আমি গান গাইতে উঠেছি, গিয়ে দেখলাম ঠিক 5 থেকে 6 জন বসে আছেন আমার অডিটোরিয়ামে, এবং যিনি দায়িত্বে ছিলেন, স্টেজের দায়িত্বে ছিলেন, তিনি আমায় বললেন যে 45 মিনিট অনুষ্ঠান করার প্রয়োজন নেই, আপনি মিনিট 20 গান করুন, তারপরে শেষ করে দিন, কারণ দেখতেই পাচ্ছেন লোকজন নেই খুব একটা। তো আমরা সেইভাবেই আমার মিউজিশিয়ানসরা যারা ছিলেন বললাম ঠিক আছে, 20 মিনিটের অনুষ্ঠান হবে। তো এবার চোখের ওপর না একদম আলো ফেলে দিয়েছে, আলো পুরো লাইট পড়ে আছে, আর আমি মানে অডিয়েন্স আর তারপর দেখতে পাচ্ছি না, খুব একটা অন্ধকার একটা। অনুষ্ঠান শুরু হলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আমি আমি মনে হচ্ছে যে হাত হাততালির করতালির যে আওয়াজটা ক্রমাগত বাড়ছে আর মানে ওটা 4-5 জনের করতালির আওয়াজ নয়। তো তখন যখন 20 মিনিট হয়ে গেছে, তখন আমি বললাম যে আমি আমার শেষ গান গাইতে চলেছি। 20 মিনিট হতে চলেছে আর কি, 18-17 মিনিট হয়তো তখন শেষ গান গাইতে চলেছি। সঙ্গে সঙ্গে ওই ভদ্রলোক উঠে এসে বলেন, না 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 না, আপনি অনুষ্ঠান করুন, পুরো হল ভরে গেছে। তো আমি বললাম, একটু আমাকে হাউসের আলোটা জ্বালিয়ে দেবেন, একবার আমি একটু দেখবো জাস্ট হাউসটা। হাউসের আলোটা জ্বালিয়ে দেখি পুরো অডিটোরিয়াম ভর্তি হয়ে গেছে। মানে এটা আমার কাছে খুব একটা বড় চ্যালেঞ্জিং একটা মেমোরেবল অভিজ্ঞতা। একদম তাই। আচ্ছা, তোমার নিজের যদি এমন একটা কিছু পরিবর্তনের সুযোগ পেতে তাহলে কি পরিবর্তন করতে চাইতে? আমার ল্যাথার্জি ভীষণ অলস, আমি ভীষণ ল্যাদ খাওয়া একজন মানুষ। সেটা যদি পরিবর্তন করতে পারতাম তাহলে আমার অনেক উন্নতি হতো আরো। আচ্ছা, তুমি কিছুক্ষণ আগেই বলছিলে যে তুমি চৈতালিদের সঙ্গে তোমার প্রেম এবং তারপর বিয়ে। তো প্রেম কি জীবনে একবারই এসেছিল? এবার গানের সঙ্গে প্রেমের কথা সেটা আলাদা। পরবর্তীকালে প্রেম মানে যখন এই সঙ্গীত জীবনে প্রথম দিকে একবার দুবার ওই কলেজে যখন পড়ি তখন একবার দুবার প্রেমে পড়েছিলাম। তো আমার সাথে যে সমস্ত আমার মহিলা বন্ধুরা ছিল আর কি, তারা কিছুতেই আমার সাথে প্রেম করতে চাইতো না, তারা আমাকে দেখলেই হাসতো আর কি।
কেন জানি না, সেটা আমি ঠিক বুঝে উঠতে পারিনি। তারা বলতো যে তোর সাথে প্রেম করা যায় না, তোর সাথে গল্প করা যায়, তোকে অনেক কিছু বলা যায়। বরঞ্চ তাদের প্রেমের গল্প আমি শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি আর কি। মানে তাদের প্রেমে ব্যর্থ হওয়া, কার সাথে প্রেম করতে গেল, কার সাথে কি হলো কি হলো না, মানে সেই সব শুনতে শুনতেই আমি মাথা খারাপ হয়ে গেল। মানে আমি আর তাদেরকে আর একজন দুজনকে একবার প্রপোজ করেছিলাম কফি হাউসে বসে, সে হা হা করে এত হাসতে শুরু করলো, তা বলে সিঙ্গারা খেয়ে বাড়ি যা। আমি ঠিক আছে তাই কর, সিঙ্গারা খেয়ে বাড়ি চলে যাই। তো এই হলো ব্যাপার আর কি। তো সেই জন্য খুব আর সিরিয়াসলি কেউ আমাকে নেয়নি, সিরিয়াসলি চৈতালি আমাকে নিয়েছিল, তাই জন্য ওর সাথে বিয়ে টিয়ে হয়েছে। পরবর্তীকালে আমি একবার দুবার আমাদের পেশার ক্ষেত্রে দেখেছি কিছু অভিনেত্রী বা কিছু গায়ক না না, ওরম ওরিয়েন্টেশন আমার হয়নি এখনো, গায়িকারাই যারা রয়েছেন, তাদের মধ্যে যখনই কোথাও লক্ষ্য করেছি এরকম কোনো কিছু যদি থেকে থাকে, সেখান থেকে আমি পগার পার হয়ে গেছি আর কি, মানে পালিয়ে গেছি, নিজেকে সেখান থেকে বের করে হ্যাঁ নিয়ে একদম, চলে মানে গেছো। তার ধারে কাছে আর আমি কোনোদিন যাইনি। ওকে, মানে সেটা ভয়ে না কেন? হ্যাঁ, আমি এসবের মধ্যে থাকতে চাই না। আমার প্রেমের অভিজ্ঞতা আর খুব একটা দরকার নেই। আচ্ছা, মানে একবার প্রেম করে হ্যাঁ, আমি ভালো, খুব আমি খুশি, ভালো সাংসারিক, মানে আছো। আর অত্যন্ত ভেতো বাঙালি, ওই জন্য আমার মধ্যে আর্টিস্টিক কিছু খুব একটা নেই আর কি। গান বাজনা করছি ওটা ছাড়া কিছু পারি না বলে। এমনিতে আমি অ্যাকচুয়ালি একজন কেরানির মতো আর কি, মানে আমার চরিত্রটাই খুব কেরানি হয়েছে। সকালবেলা অফিসে যাব, বিকেল 4টে-5টের সময় এসে বাচ্চাকে নিয়ে এরপর তাকে পড়াতে নিয়ে যাবো, সন্ধ্যাবেলা ফিরে এসে বন্ধুদের সাথে আড্ডা মারবো, আবার বাড়িতে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, আবার পরের দিন সকালবেলা অফিসে যাবো, রবিবার দিন দুপুরবেলা ঘুমাবো, এরকম আমি মানুষ আর কি। এবার হয়ে গেছে, ভুল করে এই প্রফেশনে চলে এসেছি আর কি। কিন্তু বলে যে শিল্পীরা খুব প্রেমিক হয়। বলে তো, আমি তো নই। আচ্ছা। তাহলে বোধহয় আমি শিল্পী নই। আচ্ছা, এই যে তোমার সঙ্গে চৈতালিদির একটা এত ভালো বন্ডিং, এবং তুমি কিছুক্ষণ আগেই বললে এই যে একটা সুখী দাম্পত্য, এটার ফর্মুলাটা কি? কি ফর্মুলায় এতগুলো বছর? বন্ধুত্ব ছাড়া কোনো ফর্মুলা নেই, বাকি সব দুদিনে হাওয়া হয়ে যায়। মানে আর কোনো চাহিদা খুব একটা থাকে না, একমাত্র থাকে মানে যদি সম্পর্ক টিকিয়ে রাখতে। আর এটা হয় অভ্যেস, যেটা আমি আমার অনেক সিনিয়রদের দেখেছি, অভ্যেসে রয়েছে, মানে ওকে ছাড়া থাকতে পারবে না আর কি। আমার বাবা মাকে দেখেছি, আমার দাদু দিদিমাকে দেখেছি, তাদের মধ্যে যে খুব ভালো বন্ধুত্ব ছিল তা নয়, কিন্তু অভ্যেস, মানে ও থাকলে এই রে ও নেই তুমি কি করবো এখন, এরকম একটা হয়ে অভ্যেস, একসাথে থাকার অভ্যেস। কিন্তু মানে যদি সাকসেসফুল ইকুয়েশন হয়, সেটা অবশ্যই ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। একদম। একটা গান শুনবো এবারে। বৃষ্টি পড়ছে বাইরে, একটা বৃষ্টির গান গাই। একদম। আজ শ্রাবণে বাতাস বুকে হে কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শ্রাবণে বাতাস বুকে কে কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ, বিষ মেশানো রে সুখে। দাও ঢেলে দাও যে প্রেম আমার হৃদয় জ্বলে যায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আহা, কি অপূর্ব। আচ্ছা, এখনো পর্যন্ত নিজেকে নিয়ে সব থেকে বেস্ট রিউমার কি শুনেছো? অনেক নিশ্চয়ই শুনেছো, তার মধ্যে মানে আমি শুনে মদ খেয়ে গান গাই, স্টেজে উঠি। আচ্ছা, এটাও শুনতে হয়েছে। আমি প্রচন্ড মাতাল হয়ে স্টেজে নাকি পারফর্ম করি। আমি জীবনে কোনোদিন মদ খেয়ে গান গাইনি, কিন্তু এটা আমাকে আজকে থেকে না, বহু বছর আগে থেকে আমার মিউজিশিয়ানসদের বলতো, মানে আমার স্টেজের পারফরমেন্স হয়ে যাওয়া, উনি প্রচুর খেয়েছেন না, ওরা বলতো না উনি তো খায়নি। আমি প্রথমত মদ প্রচন্ড কম খাই না একদম বলবো না, কিন্তু খুব একটা খাই না, বেশি সহ্য হয় না আর কি। আর অনুষ্ঠান করবো তো ভাবতেই পারছি না, মানে
আমার 1 পেগ 1.5 পেগে মদ খাওয়ার পরেই যেরকম একটা উল্টোপাল্টা কথা বলার প্রবণতা চলে আসে, ওটা আমি গান গাইবো কল্পনাই করতে পারি না। ভুলভাল হয়ে যাবে আর স্টেজের উপর উল্টেই পড়ে ঘুমিয়ে পড়বো হয়তো। আচ্ছা, ডেইলি লাইফে এমন কি জিনিস, যদি বলি 3টে জিনিস যেটা ছাড়া তুমি চলতে পারো না, যেটা তার ছাড়া তুমি থাকতে পারো না? সিগারেট খাওয়া খুব খারাপ একটা বাজে জিনিস। প্রবল একটা মানে 8 থেকে 9 বা 10, পারলে 12, 13, 14, 15 ঘন্টা ঘুম। ওকে। আর তার মানে কোনো অ্যাডিকশন নেই? কিছু নেই। ঘুম আর সিগারেট এই দুটোই তোমার অ্যাডিকশন? হ্যাঁ, মানে সিগারেট খেলাম তারপর ঘুমিয়ে পড়লাম, আবার ঘুম থেকে উঠে একটা সিগারেট খেলাম, আবার ঘুমিয়ে পড়লাম। যদি এরকম হতো, ওই একটা গল্প আছে না যে খিদে পেলে খাওয়ার পরেই ঘুম পায়, আবার ঘুম থেকে উঠলেই খিদে পায়, ওরকম একটা শিবরাম বাবু বিষয়। বলতেন তো। ওরকমই আমি একটা ওরকমই বিষয়। অ্যাকচুয়ালি। আচ্ছা, তুমি এত গান গাও এবং এত গান শোনো, তোমার পছন্দের যদি সিঙ্গারের কথা বলা হয় এখানে, এবং প্রচুর, মানে কারা রয়েছেন তালিকায়? সবাই আমার পছন্দের গায়ক গায়িকা, সবাই। সবার গান শুনতে ভালোবাসো? সবার গান শুনতে, সবার গান শোনো বাড়িতে? সবার গান শুনি। যে কালেকশন গুলো রয়েছে সব থেকে বেশি কার কালেকশন রেখেছো? আমি একটা জিনিস বুঝি যে খুব মন খারাপ হলে যার গান শুনতে বেশি ভালো লাগে সেই হচ্ছে তোমার শ্রেষ্ঠ গায়ক আর কি, বা গায়িকা। সেটা যদি হয় তাহলে জগজিৎ সিং, মোহাম্মদ রফি, এরিক ক্ল্যাপটন, সেটা যদি হয়। একদম। আর এখানে এখন তো বহু অ্যাসপায়ারিং সিঙ্গার রয়েছেন, তাদের জন্য কি অ্যাডভাইস দেবে? কারণ তারা অনেকে নতুন গান গাইছেন, খুব ভালো করছেন অনেকেই, তাদের জন্য? আমার কোনো অ্যাডভাইস দেওয়ারই নেই, কারণ তারা প্রত্যেকেই অত্যন্ত গুণী শিল্পী। আমি তাদের মানে বিশেষত যারাই আমাদের কি বলে এই যে রিয়েলিটি শো গুলো থেকে উঠে আসে, আমি তো বিভিন্ন সময় ওখানে পারফর্ম করতে যাই মানে গেস্ট হিসেবে, তখন গ্রিন রুমে বসে থাকি। তো গ্রিন রুমে বসে থেকে তাদের রেওয়াজের যা আমি মানে শুনি আর কি, তো সারাক্ষণ গান গাইছে আর কি, কিচ্ছু অ্যাডভাইস দেওয়ার নেই। রেওয়াজ করছে, প্র্যাকটিস করছে। শুধু একটাই কথা বলার, সেটা হচ্ছে জীবনটাকে উপলব্ধি করতে গেলে বা আনন্দ করতে গেলে, এনজয় করতে গেলে, আমার মনে হয় আজকালকার ছেলেমেয়েরা অনেক বেশি স্মার্ট আমাদের থেকে, সুতরাং দে রিয়েলাইজ দ্যাট, মানে আমার মনে হয় যে এটা আমাকে বোঝানোর খুব একটা প্রয়োজন আছে যে মানে তুমি কাজ করো, এবং মিউজিক যে কোনো, যেহেতু মিউজিশিয়ান, সে কারণে প্র্যাকটিস করছো, কাজ করছো, সব ঠিক আছে, ক্রিয়েটিভনেসটা যেন কমে না যায়। মানে তুমি শুধু পারফর্মার হয়ে গেলে, মানে তুমি শুধুই অন্য কারুর গান গাইছো, কভার গাইছো, গেয়ে যাচ্ছ, ক্রমাগত গেয়ে যাচ্ছ, গাইতে গাইতে তোমার নিজের গান গাওয়ার, নিজের গান তৈরি করার, হ্যাঁ, সেই প্রবণতাটা, ইচ্ছাটা যেন থাকে। মানে তুমি যেন আনলার্ন করতে শেখো, তুমি যেন আবার মানে অনেক কিছু শিখে নিয়ে, যেমন বলে আমাদের ওস্তাদজি জাকির হুসেনের একটা কথা আছে যে आप जिस मकाम पे आप पहुंच गए हो तो वहां से आपको वही आना है जहां सब शुरू किए थे। अगर वो नहीं किया तो आप समझेंगे नहीं कि आप सही रास्ते पे, सही पथ पे जा रहे हो। তো সেটা, ওটা খুব ইম্পর্টেন্ট আর কি, আনলার্ন করা, যে আমি এতটা জানি, অনেক কিছু জেনে গেছি, কিন্তু এখনো আজকালকার ছেলে মেয়েদের কাছ থেকে তো গান, যেমন অরিজিৎ সিং, আমি যে অরিজিৎ সিং এর কথা বলি, আমার মনে হয় অরিজিৎ সিং এমন একজন গায়ক যে এত ভার্সেটাইল সিঙ্গার, মানে এত রকমের গান গাইতে পারা কোনো গায়ক আমি ইন্ডিয়ান মিউজিকে আমি আজ পর্যন্ত শুনিনি। মানে এমন কোন ধরনেরই গান নেই যেটা অরিজিৎ সিং গাইতে পারেন। মানে ধরা যাক হেমন্ত বাবু তো ভয়ঙ্কর ক্লাসিক্যাল গান গাইতে পারতেন না, বা কিশোর কুমার, তাদের একটা ধরনের অসাধারণ শিল্পী, তারা প্রত্যেকে অসাধারণ গায়ক। শান, কে বা যেই আমরা যদি কারণ তারা একটা কুমার, শানুদা, প্রত্যেকেই একটা জায়গায়, বা আমাদের এখানকার যারা গান বাজনা করছি, নচিদা, সুমন দা, আমি, রাঘব, মনোময়, আমরা সব জনার অফ মিউজিক গাইতে কিন্তু পারবো না, এটা বললে ভুল হবে। যদি আমি সব পারি গাইতে, একজন দুজন পারলেও পারতে পারে। আমার এই মুহূর্তে মনে পড়ছে হঠাৎ করে যে উজ্জয়িনীর কথা, আমি যেহেতু উজ্জয়িনী সব ধরনের গান হয়তো গাইতে পারলো, কিছু মহিলা শিল্পী আছে, সোমলতা যেমন হয়তো পারে না, সবাই পারেন। অরিজিৎ এরকম একজন, আমি অরিজিতের গান শুনে আমি শিখি আর কি। মানে আমি যত অ্যালবাম, মানে ওর গান, ছবিতে গান বেরোয়, যত গান, মানে ওর লাইফস্টাইল কি, ওর জীবনযাত্রা কি, সেই নিয়ে একটা ভয়ঙ্কর একটা হাইপ উঠেছে, সেটা খুব ভালো।
সেটা নিয়ে আমি বদার নই খুব একটা। আমি বদার যে ওর গান গাওয়ার নিয়ে, যে ও ভয়ঙ্কর খাটিয়ে মানে নানা রকমের ধরনের গানের সাথে। তোর কাছ থেকে তো আমি নিয়মিত তোমার থেকে অনেক জুনিয়র, কিন্তু প্রচন্ড নাম করা একজন সিঙ্গার, কিন্তু ওর আমি ক্রমাগত শিখছি। আমি ধরা যাক উজ্জয়িনীর কথা বললাম, উজ্জয়িনীর গায়কি থেকে আমি অনেক গান শিখি। ও নানা রকমের গান গায়। সোমলতার গায়কি থেকে আমি অনেক ধরনের গান, মানে গানটাকে কিভাবে অ্যাপ্রোচ করছে। শুভমিতা, আমি এদের খুব ভক্ত আর কি। হ্যাঁ, শুভমিতা কোন গানটাকে কিভাবে, মানে যদি শুভমিতা এক ধরনের গানের সাথে খুব ভার্সাটাইল, যে সেটা বলা ভুল হবে। জোজো আমার সমকালীন, মানে আমার থেকে সিনিয়র বলা যেতে পারে, ক্যারিয়ারের দিক থেকে সিনিয়র, বয়সে আমার থেকে ছোট। আমি এদেরকে ফলো করি আর কি, যে এরা কিভাবে একটা গানটাকে অ্যাপ্রোচ করছে, গানটাকে কিভাবে দেখছে। সুতরাং সেটা যদি আমি সব জানি, আমার এতগুলো হিট গান আছে, আমি এতগুলো গান আমার ছবিতে হিট, আমি তুমি কেমন তুমি গিয়ে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি, সুতরাং আমি আর কারো গান শুনবো না, আমি সব বেস্ট, যদি এরকম ভাবতে শুরু করি তাহলে হবে না। সুতরাং আনলার্ন করতে হবে নিজেকে। তার মানে এখনো শিখছো? অবশ্যই। আচ্ছা, এই গানের প্রসঙ্গে বা তুমি বেশ কয়েকটা প্রতিযোগিতার কথা বললে, সেখানেও দেখা যায় অনেক একদম ছোট ছোট বাচ্চারা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং যথেষ্ট ভালো গাইছেন। এই যে একদম ছোট থেকেই একটা প্রতিযোগিতার মধ্যে চলে যাওয়া, এটাতে কোথাও কি গায়কিতে তার প্রভাব পড়ে? তার আগামী দিনে গায়কিতে প্রভাব পড়ে না, আমি মনে করি তার জীবনে প্রভাব পড়ে। গায়কিতে কিছু প্রথম ভয়ঙ্কর ট্যালেন্টের সব বাচ্চা ছেলে মেয়ে দুর্দান্ত গান গাইছে, মানে সে এমন সব গান গাইছে মাথা ঘুরে যাওয়ার মতো। মানে ওই বয়সে আমি গান গাইতে গেলে আমি বাবাকে বাথরুমে বসে রাখতে হতো সারাক্ষণ। তো ভয়ঙ্কর ট্যালেন্টেড ছেলে মেয়ে। তো কিন্তু এখন কথা হচ্ছে যে পাকা হয়ে যাচ্ছে বড্ড আর কি, মানে তাদের শৈশবটা থাকলো না, শৈশবটা এনজয় করতে পারলো না। এই যে ডান্সার যারা হয়, বাচ্চারা খুব নাচে। আমি সেরকম একটা দুটো অনুষ্ঠানেও গেছি, একবার গান গাইতে গেছিলাম। তো আমারই গানের সাথে আমার মনে আছে কি গানটা গেয়েছিলাম, একটা আর ডি বর্মনের গান গেয়েছিলাম। আমারই গানের সাথে এত একটা বাচ্চা মেয়ে নেচেছিল, বোধহয় ক্লাস 3 কি 4 পড়ে। তার মুখ চোখ এমন, মানে সে গানটা হচ্ছে মানে এরকম একটা কোনো খুব প্রেমের গান আর কি, ভয়ঙ্কর প্রেমের গান আর কি। মানে তু মুঝে, মানে मैं तेरा तू मेरी तेरे लिए मैं सब कुछ कर दूंगा, এরকম একটা গোছের গান আর কি। সেটা ওর মুখে যেভাবে ফুটিয়ে তুলছে, ওকে তো শেখানো হয়েছে সেটা, ওই বয়সে যে সেটা ও শিখে গেল, ওই বয়সের যে অভিব্যক্তিগুলো ছিল সেগুলো কিন্তু ও ভুলে গেল। সুতরাং ও যখন মানে ও যখন কলেজে পড়বে, ও যখন বড় হবে, তখন পুরোনো দিনের কথা যখন ভাববে, তখন ভাববে যে আমি ছোটবেলায় কি করেছি, আমি ভীষণ স্মার্ট ছিলাম, আমি ভীষণ প্রেমের কথা বলতে পেরেছি, আমি কি কোনোদিন এক্কা দুক্কা খেলেছি, আমি কি কোনোদিন বর্ষায় ছাদে, আমি কি কোনোদিন বারান্দায় জানলা দিয়ে দেখেছি তাকিয়ে বৃষ্টি পড়ছে, সব গাছপালার দিকে তাকিয়েছি, আমি কোনোদিন ছবি এঁকেছি, আমি কি কোনোদিন কিছুই করিনি, এরকম কিছু করেছি, সেটা হয়তো থাকবে। অর্থাৎ শৈশবটা কোথাও হারিয়ে যাচ্ছে। এবার একটা গান শুনবো। তোমার এক একটা সেগমেন্ট যার কি, আমার একটা করে গান, কতগুলো গান গাইতে হবে বলতো? না, আর এক দুটো। পুরি খবরে একটা গান, রবীন্দ্রনাথের গান গাই। ঠিক। ভালোবেসে সত্যি নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, ভালোবেসে সত্যি নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার
মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে, মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতেরও রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। রূপঙ্করদা, আগামী দিনে তোমার কি গান আসছে নতুন, যার জন্য মানে আমরা সবসময় অপেক্ষা করে থাকি? যারা তোমার একটা ছবি রিলিজ, দুটো ছবি রিলিজ হয়েছে গান। একটা হচ্ছে শ্রীমান শ্রীমতী, শ্রীমান ভার্সেস শ্রীমতী। তাতে আমি আর ইমন একটা গান গেয়েছি আইডি সুরে এবং রিতম সেনের লেখায়। আর একটা রিলিজ হয়েছে এই জাস্ট কিছুদিন আগে, চন্দ্রবিন্দু, অঙ্কুশের ছবি। সেটাতে অনুপমের কথায় সুরে আমি একটি গান রেকর্ড করেছি। আর একটা আসছে বোধহয় ম্যাডাম সেনগুপ্ত বলে এরকম একটা কিছু ছবি আসছে, সেই ছবিতে একটা গান গেয়েছি আমি। আর এছাড়া আমার রেগুলার বেসিসে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি অরিজিনাল গান করে যাই। আমার বাজেট থাকে না কিছু, আমি মিউজিশিয়ান হায়ার করতে পারি না, আমি অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি অল্প অল্প স্বল্প করে কাজ চালানোর মতো। তো আমি সেগুলো যতটুকু পারি তাই তার মধ্যে দিয়েই আমি বাজনাটা বাজাই। এবং একটা স্টুডিওতে গিয়ে 1 ঘন্টার 45 মিনিটের মতো একটা সময় নিয়ে আমি আমারই মোবাইল ফোনে নিজেই নিজের ভিডিও করি, করে আমি সেটাকে আপলোড করি, যাতে আমার কোনো কস্টিং না হয়। মানে আমি সমস্তটা আমার নিজের, আমার পুরো ইনভলভমেন্টটা আমার, আর আমারই। শুধু স্টুডিওর একটা কস্টিং হয়, দুটো স্টুডিওতে আমার খরচ দিতে হয়, আর যিনি রেকর্ডিস্ট তাকে মিক্সিং এর পয়সা দিতে হয়। এইভাবে আমি কিন্তু বহুদিন ধরে বহু কাজ করে আসছি আমার ইউটিউব চ্যানেলের জন্য। এটা কোনো ইউটিউব থেকে রোজগার করার জন্য নয়, এটা আমার ইউটিউব থেকে কোনোদিন আজ পর্যন্ত এখন রোজগার হয়নি, আমি জানি না হবে কিনা। কিন্তু ঘটনা হচ্ছে আমি এটা প্রমাণ করতে চাই বা বলতে চাই, এটা হচ্ছে যে আমি অরিজিনাল গান করছি এবং নানা রকমের গানের সাথে যুক্ত আছি। আমি শুধু ছবিতে গান গাই আর অনুষ্ঠান করি তা নয়। আমি ক্রিয়েটিভ জায়গাটা আমার নষ্ট হতে দিক আমি সেটা চাই না। আমি ক্রিয়েটিভ কাজ করতে ভালোবাসি। সেই চ্যানেলটার সাথে আপনারা এই যারা পডকাস্ট দেখছেন তারা যদি মানে সাবস্ক্রাইব করেন রূপঙ্কর ইউটিউব চ্যানেল, খুব সিম্পল, তাহলে সেখানে আমার নতুন অনেক গান তো সেটা ক্রমাগত হয়, প্রত্যেক সপ্তাহেই প্রায়। আচ্ছা, তোমাকে যারা ভালোবাসেন এবং তোমার যারা সমালোচনা করেন, তোমাকে নিয়ে যারা ট্রোল করেন, তাদের সবার উদ্দেশ্যে কি বলতে চাইবে? যারা ট্রোল করছেন তারা আরো বেশি করে ট্রোল করুন, কারণ তাতে আমি আরো বেশি শক্ত হব এবং হার্ডওয়ার্ক গুলো যত বেশি আসবে তত আমার জীবনে মজাটা বেশি পাবো আর কি। আর যারা ভালোবাসছেন তাদের ভালোবাসাই আমার সম্পদ, তারা ভালোবেসেছেন বলেই আমি এত বছর ধরে গান বাজনা করছি, তাদের ভালোবাসা যেন কখনো কমে না যায়। একদম। তাহলে আগামী দিনে আমরা আরো অনেক ভালো ভালো গান পাবো। থ্যাংক ইউ সো মাচ রূপঙ্কর দা। তবে এখানেই শেষ নয়, কারণ তোমার একটা গান দিয়ে আজকে শেষ করব। তুমি আছো যখন অনেকগুলো গানই শুনতে ইচ্ছে করছে, কিন্তু সময় সীমিত বলে সব গান শোনা হবে না। তো একটা গান দিয়ে শেষ করব, কিন্তু এতটা সময় দিয়ে এলে সেই জন্য অনেক ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম, খুব এনজয় করলাম, খুব ভালো লাগে একদম। আর আপনারা যারা আমাদের সঙ্গে থাকেন বা রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তবে ধন্যবাদ একবার জানাতে হচ্ছে আমাদের আজকে যে ভেন্যু পার্টনার, অর্থাৎ যেখানে বসে আমাদের আজকের এই পডকাস্টে শুটিং হচ্ছে, ফার্নিটেল স্টুডিও তপসিয়া। থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমাদের গিফটিং পার্টনার রয়েছে বাঞ্ছারাম, মিষ্টি মানেই বাঞ্ছারাম, এবং বি মতিরাম সিলভার জুয়েলারি। সকলকে অনেক ধন্যবাদ, এবং তাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট হ্যাম্পার রূপঙ্কর দা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। বি মতিরামের তরফ থেকে এন্ড বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। এবারে তাহলে গানটা শুনি। চলে এসো আজ এ রাতে, চলে এসো আমার সাথে প্রিয়তমা, তোমার দু চোখ যত দূর যাব আমি তত দূর প্রিয়তমা। আজ যেন ভেসে যা তুলো মেঘের ধার ঘেঁষে, তোমার কথা তোমায় বলছি শোনো তুমি, চলে এসো আজ একবার, চলো মরে যাই বারবার প্রিয়তমা।
প্রিয়তমা